আইনি পন্থা ছাড়া সংবিধান সংশোধনে আপত্তির বিএনপির, সনদের আইনি ভিত্তি চায় জামায়াত। এনসিপির দাবি গণপরিষদ। শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান। স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনার পর বিএনপি নেতা বাবর, ভারতে বসে পতিত সরকারের ষড়যন্ত্রের বিষয়ে উদ্বেগ। 500 কোটি টাকার লোপাটের অভিযোগে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক। মালয়েশিয়াগামী কর্মীদের 1200 কোটি টাকা আত্মসাৎ, 13 এজেন্সির বিরুদ্ধে মামলা। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি অর্চিতা শেহজেন। সব দল জুলাই সনদ চাইলেও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ভিন্ন মত। ঐক্যমত্য কমিশনের বৈঠক শেষে বিএনপি নেতারা বলেছেন, আইনি পন্থা ছাড়া সংবিধান সংশোধন হতে পারে না। জামায়াত বলছে জুলাই সনদের আইনি ভিত্তির পরেই নির্বাচন করতে হবে। আর এনসিপি বলছে মৌলিক সংস্কার টেকসই হতে পারে কেবল গণপরিষদ ভোটে। প্রধান উপদেষ্টা বলেছেন, স্বৈরাচার তৈরির পথ বন্ধে সংস্কার ও জুলাই সনদ নিয়ে সমঝোতায় আসতেই হবে। বাংলাদেশের ইতিহাসের একটি সংস্কার প্রস্তাব ও জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক। রোববার বেলা 3টার দিকে সভায় যোগ দেন কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আলোচনার শুরুতে রাজনৈতিক দলের নেতারা নিজ নিজ দলের অবস্থান তুলে ধরেন। রাজনৈতিক নেতৃবৃন্দ পরে প্রধান উপদেষ্টা বলেন, স্বৈরাচার তৈরির সব পথ বন্ধ করতে সংস্কার ও জুলাই সনদ নিয়ে সমঝোতায় আসতেই হবে। ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচনের মাধ্যমে জাতির নবজন্ম হবে বলেও আশা করেন ডক্টর ইউনূস। আমরা বারে বারে বলছি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। সেই নির্বাচন মহোৎসবের নির্বাচন হবে। সব পথঘাট বন্ধ করা স্বৈরাচার আর কোনো দিক থেকে যেন বাইরে আসতে না পারে আমাদেরকে, এইটি আর কিচ্ছু না। তো সেই স্বৈরাচারকে বন্ধ করতে হলে আমাদেরকে সব একমত হয়ে এটা করতে হবে। দ্বিমতের কোনো জায়গা এখানে নাই। একান্ত আবেদন, যখনই আপনি এই সনদ করবেন কোলাকুলি করে যে হ্যাঁ আমরা একমত হয়ে গেছি। মূলত মাননীয় প্রধান বৈঠক শেষে জামায়াত জানাই, সব সংস্কারই সম্ভব হবে যদি জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হয়। কেউ না মানলে তাদের নির্বাচনে অযোগ্য করার প্রস্তাব দলটির। আর এনসিপি জানায়, মৌলিক সংস্কার শুধুমাত্র গণপরিষদ নির্বাচনের মাধ্যমেই টেকসই করা সম্ভব। কোনো কারণে যেন নির্বাচন ভণ্ডুল না হয়, সরকারকে সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ বাম দলগুলোর। আমরা যারা সুষ্ঠু এবং ইতিহাসের উৎসম্মুখ সেরা নির্বাচন বলছি, সবটাই সম্ভব হবে যদি জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে সেই ভিত্তিতে নির্বাচন হয়। ফেসিবাদী দল এবং ফেসিবাদী কাঠামো কোনো কিছুই যাতে বাংলাদেশে আর না থাকে, আমরা যাতে একটু ফেসিবাদ মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করতে পারি, সে কারণেই সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলোকে টেকসইভাবে বাস্তবায়ন আমাদের জন্য জরুরি বিষয়। সনদের বাস্তবায়নটা নিয়ে আমাদের কোনো মতপার্থক্যের কারণের জন্য এটাকে আমরা কারণ হিসাবে ধরে বা অজুহাত হিসাবে বিবেচনা করে ফেব্রুয়ারিতে আমাদের যে নির্বাচন কোনোভাবে যাতে অনিশ্চিত হয়ে না যায়। বিএনপি বলছে, জুলাই সনদ বাস্তবায়ন হতে হবে আইনি পন্থায়। প্রয়োজনে বিচার বিভাগের পরামর্শ নেওয়ার প্রস্তাব নেতাদের। মানে প্রধান উপদেষ্টার কাছেও আমি আহ্বান জানিয়েছি যে আপনি বিচার বিভাগের পরামর্শ নিতে পারেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পরামর্শ নিতে পারেন যে এই সনদ বাস্তবায়নের জন্য আইনি কি প্রক্রিয়া ফলো করা যায়। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অবশ্যই নির্বাচন অনুষ্ঠান হতে হবে, এটার কোনো বিকল্প নাই। কোনো কিছু চাপিয়ে না দিয়ে আলোচনার মধ্য দিয়ে গ্রহণযোগ্য সমাধানের আহ্বান নেতাদের। যে অঙ্গীকার নামায় আমাদের হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। শিগগিরই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলটির নেতা লুৎফুজ্জামান বাবর জানান, এ বিষয়ে আলোচনা হয়েছে। ভারতে বসে একটি শিল্প গ্রুপের সঙ্গে মিলে নির্বাচন ভণ্ডুল ও দেশবিরোধী ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবহিত করেন বাবর। দীর্ঘ প্রায় 18 বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর এই খবরে মন্ত্রণালয়ের করিডোরে ভিড় করেন গণমাধ্যম কর্মীরা। টানা 2 ঘন্টা স্বরাষ্ট্র উপদেষ্টার কক্ষে চলে বৈঠক। জানা গেছে, এ সময়ে উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন আইজিপি বাহারুল আলম, সচিব নাসিমুল গনি ও তারেক রহমানের নিরাপত্তা উপদেষ্টা। বৈঠক থেকে একসঙ্গে বের হয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, মূলত পারিবারিক বিভিন্ন বিষয়ে
আলোচনা হয়েছে। সঙ্গে ছিল রাষ্ট্রীয় দু একটি বিষয়। স্যারের আন্ডারে আমি চাকরি করছি এবং তার সাথে আমার অনেক আগে থেকে একটা পরিচয়। আজকে এখানে একটা সৌজন্য সাক্ষাৎকার ছিল, আমাকে পারিবারিক লেভেল, অন্যান্য লেভেল এগুলি আমরা আলোচনা করছি। শুধুই কি পারিবারিক বিষয় নিয়েই সীমাবদ্ধ ছিল 2 ঘন্টার আলোচনা? বিএনপি নেতা বাবর জানান, গণমাধ্যমে প্রকাশিত একটি শিল্প গ্রুপের সঙ্গে মিলে ভারতে বসে শেখ হাসিনার ষড়যন্ত্রের বিষয়টি অবহিত করেছেন তিনি। পার্শ্ববর্তী দেশে পতিত সরকার যে শেখ হাসিনা, ওনার সাথে একটা বিশেষ শিল্পগোষ্ঠী, পত্রিকায় দেখেছেন আপনারা, অ্যাসালাম গ্রুপ, তারা সেখানে একটা মিটিং করছে, সমস্ত পত্রিকায় আসছে। সেটা মিটিংয়ের উদ্দেশ্য ছিল বাংলাদেশের নির্বাচন বানচাল করা, নির্বাচনের বিভিন্ন সহিংস ঘটনা ঘটানো। এটা তো একটা উদ্বিগ্ন জায়গা। সাংবাদিকদের প্রশ্ন ছিল তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা। জবাবে বাবর জানান, আলোচনা হয়েছে, শিগগিরই দেশে ফিরবেন তিনি। এছাড়া দেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতি, সীমান্ত নিরাপত্তা ও পুলিশের নতুন নিয়োগের বিষয়েও কথা হয়েছে বলে জানান বাবর। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। আইসিটি মন্ত্রণালয়ের 513 কোটি টাকা আত্মসাতের অভিযোগে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধান করছে দুদক। এদিকে মালয়েশিয়াগামী শ্রমিকদের কাছ থেকে প্রায় 1200 কোটি টাকা আত্মসাতের অভিযোগে 13টি এজেন্সির বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। রাজধানীর ফকিরাপুলের আকাশ ভ্রমণ লিমিটেড এই রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে দুদকের অনুসন্ধানে মিলেছে মালয়েশিয়াগামী কর্মীদের কাছ থেকে 135 কোটি টাকার বেশি আত্মসাতের প্রমাণ। এমন একাধিক এজেন্সির বিরুদ্ধে প্রতারণার প্রমাণ পেয়েছে সংস্থাটি। দুদকের তথ্য বলছে, সরকার নির্ধারিত ৭৯,০০০ টাকার জায়গায় মালয়েশিয়াগামী কর্মীদের কাছ থেকে রিক্রুটিং এজেন্সিগুলো 4.5 লাখ থেকে 5 লাখ টাকা পর্যন্ত আদায় করেছে। 2021 থেকে 2024 সাল পর্যন্ত 13টি এজেন্সি অতিরিক্ত প্রায় 1200 কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে। সরকার কর্তৃক নির্ধারিত ফি ছিল ৭৮,৯৯০ টাকা। এর বাইরেও তারা বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে পাসপোর্ট, স্বাস্থ্য পরীক্ষা, এই বিষয় খাতগুলোতে অতিরিক্ত অর্থ আদায় করেছে। এদিকে আইসিটি মন্ত্রণালয়ে কাজ না করেই প্রকল্পের 513 কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে। এ ঘটনায় সহযোগী হিসাবে সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ মন্ত্রণালয়ের আরও 16 জন কর্মকর্তার নাম এসেছে। এরই মধ্যে নথি সংগ্রহ ও জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুদক। তার রেকর্ডপত্র সংগ্রহ করেছেন এবং যারা এর সাথে সম্পৃক্ত রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন। আরও কিছু কার্যক্রম এখনো বাকি রয়েছে এবং এগুলি শেষ হলে যথাসময়ে তারা প্রতিবেদন দাখিল করবে। দুদকে জমা পড়া ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান শওকত আলী চৌধুরী ও তার পরিবারের বিরুদ্ধে 8,000 কোটি টাকা লেনদেনের অভিযোগ খতিয়ে দেখা হবে বলেও জানান দুদক মহাপরিচালক। যাচাই বাছাই কমিটিতে মাত্রই প্রেরণ করা হয়েছে, তারা এই বিষয়টি পর্যালোচনা করবেন। এছাড়া দুদকের মামলায় ছাগলকাণ্ডে আলোচিত সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমান ও তার স্ত্রীকে 1 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। শুরু হলো আশুলিয়ায় হত্যার পর 6 লাশ পোড়ানোর মামলার বিচার। সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর বলেছেন, তাদের হাতে অকাট্য তথ্য প্রমাণ আছে, যা দিয়ে পৃথিবীর যে কোনো আদালতে অভিযুক্তদের দোষী প্রমাণ করা সম্ভব। এদিকে কুষ্টিয়ায় 7 জনকে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ ও হাসানুল হক ইনুর বিরুদ্ধে রিপোর্ট দাখিল করেছে তদন্ত সংস্থাটি। এদিন আরও 7 মামলায় শুনানি হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সব আইনি প্রক্রিয়া শেষে রোববার শুরু হলো জুলাই আগস্টের আলোচিত এ মামলার বিচার। এদিন সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর। মরদেহ পোড়ানোর ভিডিও দেখানো হয় আদালতে। চিফ প্রসিকিউটর বলেন, যে তথ্য প্রমাণ হাতে আছে তা দিয়ে পৃথিবীর যে কোনো আদালতে অভিযুক্তদের দোষী প্রমাণ করা সম্ভব। যে ধরনের এভিডেন্স আছে সেগুলো কোনো বিচ্ছিন্ন এভিডেন্স নয়, এগুলো অকাট্যভাবে প্রমাণ করার মতো। এই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অপরাধীদের সাজা নিশ্চিত করা সম্ভব। শুনানিতে ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান চিফ প্রসিকিউটরের কাছে জানতে চান, সশস্ত্র বাহিনীর সদস্যদের বিচার এই ট্রাইব্যুনালে হবে কি না। তাজুল ইসলাম বলেন, এ ধরনের বিতর্ক তোলা অহেতুক। এদের মাধ্যমে সংগঠিত অপরাধ, যেটা ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি হবে, যেটা ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক পদ্ধতিতে সংগঠিত অপরাধ হবে, সেই অপরাধের দায়ে এই ডিসিপ্লিন ফোর্সের বা আর্মড ফোর্সেস লোকদের বিচার কেবলমাত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই হতে পারবে, অন্য কোথাও না।
এদিকে জুলাই আগস্টে কুষ্টিয়ায় 7 জনকে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ, হাসানুল হক ইনু সহ 5 জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা। এদিন ট্রাইব্যুনাল 2-এ আবু সাইদ হত্যা মামলা এবং ট্রাইব্যুনাল 1-এ চাংখারপুলে 6 জনকে হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ হয়। এছাড়া আরও কয়েকটি মামলার শুনানি হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ছাত্র সংসদ নির্বাচন ঘিরে জাতীয়তাবাদী শক্তিকে নির্মূলে রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো গভীর নীলনকশা করছে কিনা এমন প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একটি সংগঠনকে বিজয়ী করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সূক্ষ্ম কৌশল দেখছেন তিনি। রোববার দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ DEAB আয়োজিত আলোচনায় রিজভী বলেন, একপাক্ষিক কিছু করলে দেশে নতুন ফ্যাসিবাদ জন্ম হবে। চূড়ান্ত পর্যায়ে হলো উগ্র সাম্প্রদায়িক রাজনীতির বিকাশ। কেউ যদি দেশকে পদানত করতে চাইলে বিএনপি সেটি হতে দেবে না বলেও হুঁশিয়ারি করেন রিজভী। যে বিশ্ববিদ্যালয় এক ধরনের ফলাফল হয়েছে, যদি কোনো ইঞ্জিনিয়ারিং হয় এটা কিন্তু ধরা পড়বেই। এটা একটা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সামগ্রিক মেকানিজম যাতে একটি ছাত্র সংগঠনকে বিজয়ী করা যায়। রাষ্ট্র এবং বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ সব মিলিয়ে কোনো একটা গভীর নীলনকশা তৈরি হচ্ছে কিনা যে টার্গেট করে যেখানে জাতীয়তাবাদী শক্তিকে ঘায়েল করতে হবে, আজকে মানুষকে ভাবিয়ে তুলেছে। মতাদর্শের ঊর্ধ্বে গিয়ে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে ডাকসুর নতুন নেতৃত্ব। কার্যনির্বাহী পরিষদের প্রথম আনুষ্ঠানিক সভায় আগামী 1 বছরের জন্য প্রতিনিধিদের ভূমিকা কি হবে তা নিয়ে পরিকল্পনা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ডাকসু থেকে যে 5 জন সিনেট সদস্য হতে যাচ্ছেন ঘোষণা করা হয়েছে তাদের নামও। অর্ধযুগ পর নতুন ছাত্র সংসদ পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। রোববার সকালে অনুষ্ঠিত হয় ডাকসুর প্রথম কার্যনির্বাহী পরিষদের সভা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্য ও ডাকসু সভাপতি ডক্টর নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নবনির্বাচিত VP/GS সহ ডাকসুর কার্যনির্বাহী পরিষদের সদস্যরা। সভায় আলোচিত বিষয় ও বিভিন্ন সিদ্ধান্তের কথা জানান GS SM ফরহাদ। বলেন, রাজনৈতিক ভেদাভেদের ঊর্ধ্বে গিয়ে সব মতাদর্শের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 1 বছরে পরিষদের সব সদস্যের কি ভূমিকা হবে সেটি নিয়ে কার্যনির্বাহী পরিকল্পনা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে মতেরই থাকি না কেন, যে দলের যে মতের যে চিন্তার পার্সোনাল যা থাকুক না কেন, আমরা সবকিছু পেছনে রেখে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে শিক্ষার্থীদের ভয়েসগুলো রেজ করতে চাই, শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই, সবার প্রতিনিধি হয়, সবাইকে ধারণ করে। নবনির্বাচিত VP সাদিক কায়েম বলেন, ডাকসু নির্বাচনে কারো জয় পরাজয় হয়নি, বরং নির্বাচন হওয়ায় বিজয় হয়েছে সবার। বিজয় হয়েছে জুলাইয়ের। আমরা নির্বাচনের আগে যেভাবে ডোর টু ডোর গিয়েছিলাম, আমরা প্রতি শিক্ষার্থীদের ডোর টু ডোর যাওয়ার চেষ্টা করব, তাদের বক্তব্য শোনার চেষ্টা করব। ডাকসু থেকে সিনেটের 5 জন সদস্য কে হবেন তা ঘোষণা করেন GS SM ফরহাদ। VP/GS AGS সহ সদস্যদের মধ্যে সর্বোচ্চ ভোট প্রাপ্ত সাবিকুন নাহার তামান্না এবং অনাবাসিকদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ হবেন সিন্ডিকেট মেম্বার। এছাড়াও ডাকসুর কোষাধ্যক্ষের দায়িত্ব কে নেবেন তা নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। 33 বছর পর নির্বাচিত নেতৃত্ব পেয়ে উচ্ছ্বসিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্যাম্পাস থেকে লেজুর ভিত্তিক রাজনৈতিক কর্মকাণ্ড নির্মূলের আশা প্রকাশ করেছেন ভিপি। আর শিক্ষার্থীদের স্বপ্নের ক্যাম্পাস করার প্রত্যাশা জিএসের। 33 বছর পর হলো জাকসু নির্বাচন। নানা শঙ্কা আর নাটকীয়তার পর শিক্ষার্থীদের নতুন নেতৃত্ব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। ফল ঘোষণার পরদিন রোববার বৃষ্টিস্নাত ক্যাম্পাসে দুপুরের পর থেকেই দেখা মেলে শিক্ষার্থীদের পদচারণা। নিজেদের ভোটে প্রতিনিধি নির্বাচিত করতে পেরে উচ্ছ্বসিত তারা। প্রত্যাশা, ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রেখে শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস তৈরিতে কাজ করবেন নবনির্বাচিত জাকসু সদস্যরা। আমরা একটা আশা নিয়ে ওনাদের ভোট দিয়েছি, আমাদের ভোটে বেশিরভাগই জয়যুক্ত হয়েছে। আমরা আশা করব ওনারা ওনাদের ইস্তেহারগুলো ঠিকমতো যাতে পালন করে। লেজুর ভিত্তিক রাজনীতি এবং সেই সাথে জাহাঙ্গীরনগরের যে সংস্কৃতিটা রয়েছে সেটা যাতে খুব ভালোভাবে সংরক্ষিত হয়। নবনির্বাচিত জিএস জানান, সব দলমত সঙ্গে নিয়েই কাজ করতে চান তারা। সেই সঙ্গে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমকে গুরুত্ব দিয়ে কাজ করার প্রত্যাশা তার। সকল মত দলের পার্থক্য রয়েছে, সবার জন্য আমাদের কাজ করার চাহিদা তৈরি হয়েছে এবং আমরা যেহেতু নিজেদের সাংগঠনিক কাঠামো কিংবা
কর্মপরিধি দ্বারা সেটি আসলে এর আগেও প্রমাণ করেছি। আমরা আশাবাদ ব্যক্ত করছি যে তারা তাদের নিজস্ব পরিসরকে আরও এনহান্স করার ক্ষেত্রে আমাদেরকে পাশে পাবে। ক্যাম্পাস থেকে লেজুর ভিত্তিক রাজনৈতিক কর্মকাণ্ড নির্মূলের প্রত্যাশা নতুন ভিপির। আগামী 1 বছর শুধুই শিক্ষার্থীদের জন্য কাজ করার লক্ষ্য তার। এই ক্যাম্পাসে নিরাপদ এবং শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার জন্য আমাদের প্রথম কাজ হবে দলীয় যে লেজুর ভিত্তিক রাজনীতি চর্চা হয় সেই চর্চাটি বন্ধ করতে হবে। আমি চেষ্টা করব দলমতের বাইরে গিয়ে সবাইকে নিয়ে একটি নতুন জাহাঙ্গীরনগর বিনির্মাণের জন্য সকলকে সাথে নিয়ে কাজ করতে। সোমবার ক্যাম্পাস কার্যক্রম শুরুর পর নতুন কর্মপরিকল্পনা করা হবে বলে জানান নবনির্বাচিতরা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। রাকসু নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। প্রতিদ্বন্দ্বিতা করেছেন 247 জন। ভিপি পদে 18, জিএস পদে 13 এবং এজিএস পদে 16 জন লড়বেন। এদিকে চাকসু নির্বাচনে মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে, চলবে আগামী 16 সেপ্টেম্বর পর্যন্ত। ডাকসু জাকসুর পর এবার রাকসু ও চাকসু বাস্তবায়নের পথে। ক্যাম্পাসের প্রতিটি হল, ক্লাসরুম, ক্যাফেটেরিয়া, কমন রুম সর্বত্র নির্বাচনী আমেজ। দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 25 সেপ্টেম্বর। রাকসুতে 247 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভিপি পদে 18 জন, জিএস পদে 13 জন ও এজিএস পদে 16 জন প্রার্থী হয়েছেন। ছাত্রদল আর ছাত্র শিবির পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। মোট ভোটার 28,905 জন। আমরা একটা শঙ্কায় রয়েছি যে আসলে নির্বাচন কমিশন আদৌ সুষ্ঠুভাবে সবকিছু সম্পন্ন করতে পারবে কিনা। এখন পর্যন্ত পরিবেশ তো মোটামুটি ভালোই দেখা যাচ্ছে, তবে নির্বাচন না হওয়া পর্যন্ত বলা যাবে না যে পরিবেশ কেমন যাবে আর কেমন নির্বাচন হবে। লটারির মাধ্যমে আমরা ব্যালট নির্ধারণ করব, মানে নামের সিরিয়াল নির্ধারণ করব এবং তারপরেই আমরা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ শুরু হয়েছে, যা চলবে আগামী 16 সেপ্টেম্বর পর্যন্ত। 17 সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 3:30টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। 21 সেপ্টেম্বর প্রকাশ করা হবে প্রাথমিক প্রার্থী তালিকা। নির্বাচনে মোট ভোটার সংখ্যা 27,634 জন। এদিকে প্রার্থীদের জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। কারো ডোপ টেস্ট রিপোর্ট পজিটিভ হলে বাতিল হবে প্রার্থিতা। আমি স্বতন্ত্র হিসাবে নির্বাচন করছি, আর আমার নির্বাচনী ইশতেহারগুলো আমি সামনে হয়তো আমার ফেসবুকে বা সব জায়গায় বলবো। প্রশাসনের কাছে আমাদের দাবি নির্বাচন স্বচ্ছতা যাতে বজায় থাকে। ক্যাম্পাসের যে পরিষ্কার পরিচ্ছন্নতার যে বিষয়টি, পরিবেশগত যে বিষয়টি রয়েছে, যা ত্রুটি রয়েছে, সেগুলো নিয়ে কাজ করার সর্বোচ্চ চেষ্টা করব। আজকে আমাদের যেই দিনটা দুর্দান্ত কেটেছে, আমাদের মনে হয় যে ইনশাল্লাহ খুব ভালো একটা নির্বাচনের আমেজ তৈরি হয়েছে। এদিকে বরিশালের ঐতিহ্যবাহী সরকারি ব্রজমোহন কলেজে বাক্স নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে 3 জেলায় বিক্ষোভ চলছে। ফরিদপুরে সড়কের পাশাপাশি রেলপথ অবরোধ করেন আন্দোলনকারীরা। এতে পদ্মা সেতু হয়ে ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ থাকে। পাবনায় পালিত হয় সকাল সন্ধ্যা হরতাল। আসন পুনর্বহালের দাবিতে বিক্ষোভ হয়েছে বাগেরহাটেও। আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরে কয়েকদিন ধরেই চলছে বিক্ষোভ। রোববার সকালে আবারও পথে নামেন আন্দোলনকারীরা। টায়ারে আগুন জ্বালিয়ে এবং ব্যারিকেড দিয়ে ঢাকা খুলনা বরিশাল মহাসড়ক এবং ঢাকা বেনাপোল রেলপথ অবরোধ করেন ভাঙ্গার মানুষ। আটকে দেওয়া হয় ঢাকাগামী নকশিকাথা এক্সপ্রেস ট্রেন। আন্দোলনকারীদের দাবি, ভাঙ্গা উপজেলার আলগি ও হামিদদি ইউনিয়নকে ফরিদপুর 2 আসনের সঙ্গে যুক্ত করা যাবে না। 2 ইউনিয়নকে না ফেরত দিবে ততদিন আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাব। জনদুর্ভোগ লাঘবে অবরোধ প্রত্যাহারে অনুরোধ জানিয়েছেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা। যারা আন্দোলন করছে আমি অনুরোধ করব, মানুষের জীবনমানের যে স্বাভাবিককরণ, সেই স্বাভাবিককরণে যান চলাচল যদি উপযোগী হয় সেই জায়গায় আপনারা সহযোগিতা করবেন। পাবনার বেড়ায় সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ডাকা হয়েছে সকাল সন্ধ্যা হরতাল। লাঠিসোঁটা নিয়ে পিকেটিং করতে দেখা গেছে হরতাল সমর্থকদের। এই আসনের যে পুনর্বহাল যদি না করে আমাদের হরতাল চলবেন। বৃষ্টি উপেক্ষা করে বাগেরহাটে 4টি আসন পুনর্বহালের দাবিতে সরকারি দপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন স্থানীয়রা। এই বিভ্রান্তির মধ্যে তারা কেন গেল যে বাগেরহাটের উপরে হাত দিয়ে সব ঠিকঠাক রেখে একটি আসন কমিয়ে দেওয়া হবে। শুধু জেলা শহর নয়, 9টি উপজেলাতেও একইভাবে নির্বাচন অফিস, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সহ সরকারি অফিস ঘেরাও করেন সর্বদলীয় কমিটির নেতাকর্মীরা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ।
যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কমানোর চিন্তা করছে সরকার। নারীর ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ ২০ বছর আর পুরুষের ক্ষেত্রে আরেকটু বেশি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে সড়ক অবরোধ করে আন্দোলন আর বরদাস্ত করা হবে না বলেও জানিয়েছেন উপদেষ্টা। 1860 সালের পেনাল কোড অনুযায়ী দেশে বর্তমানে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ 30 বছর। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত যেসব কারাবন্দী আছেন তাদের একটি বড় অংশই বার্ধক্যের কারণে অসুস্থ, যাদের চিকিৎসা সেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় বেশি বয়স্ক বন্দীদের মুক্তির কথা বিবেচনায় রেখে সরকার যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কমানোর চিন্তা ভাবনা করছে। রোববার দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে ব্রিফ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, নারীদের ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ হতে পারে 20 বছর, তবে পুরুষের ক্ষেত্রে মেয়াদ আরেকটু বেশি হবে বলে জানান তিনি। বন্দী আছে, অনেক বয়স হয়ে গেছে, তারা ধরেন বিভিন্ন রোগ আক্রান্ত, তাদের ঔষধের ব্যাপারে একটা বাজেটেরও বেশি দরকার হয়। লাইফ টার্মটা 30 বছর, ওইটাকে কমায় একটা যুক্তিযুক্ত একটা করে যেন যারা বয়স্ক হয়ে গেছে তাদের কিভাবে ছাড়ার ব্যবস্থা করা যায়। মেয়েদের ক্ষেত্রে হয়তো আমরা 20 বছর করে দিতে চাচ্ছি, ছেলেদের ক্ষেত্রে হয়তো আরো একটু বেশি হতে পারে। এদিকে সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের পক্ষে বিপক্ষে ফরিদপুরে আন্দোলনের নামে জনদুর্ভোগ মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ার করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যদি কোনো দাবি দেওয়া থাকে তারা প্রপার চ্যানেলে জানাবে, কিন্তু রাস্তা ব্লক করে জনগণকে ভোগান্তি করা এটা কিন্তু কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না। সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন দুর্গাপূজা এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষায় নানা পদক্ষেপ নিতে বৈঠকে আলোচনা হয়েছে বলেও জানান উপদেষ্টা। পূজাটা যেন ভালোভাবে সম্পন্ন হয়। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বিগত সরকারের আমলে পাচার হওয়া অর্থ অনুসন্ধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। রোববার বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের ন্যাশনাল ল ফেস্টের সমাপনী পর্বে অংশ নিয়ে কথা বলেন তিনি। বার কাউন্সিল পরীক্ষায় প্রশ্ন ফাঁসের সুযোগ নেই উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল জানান, স্বচ্ছতার সঙ্গে এই পরীক্ষার কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ল অ্যান্ড মুট কোর্ট ক্লাবের 3 দিনের এ আয়োজন বিতর্ক, অ্যাডভোকেসি প্রেজেন্টেশন সহ 24টি প্রতিযোগিতায় 400 শিক্ষার্থী অংশ নেয়। সমাপনী আয়োজনে বিওপির উপাচার্য মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুল আলম উপস্থিত ছিলেন। আমি গতকালকে একটা আর্টিকেল পড়ছিলাম, দি টাইমস, ফাইন্যান্সিয়াল টাইমস, ইন্টারন্যাশনালি রেপুটেড একটা পত্রিকা, ম্যাগাজিন। সেখানে এসেছে গত 15 বছরে $234 বিলিয়ন পাচার হয়েছে, যার প্রতি বছর $16 বিলিয়ন পাচার হয়েছে। $16 বিলিয়ন বাংলাদেশি টাকায় প্রায় 19 লক্ষ কোটি টাকা। 19 লক্ষ কোটি টাকা মানে বাংলাদেশের প্রায় 3 বছরের বাজেটের সমান। নতুন শুল্ক হার নির্ধারণের পাশাপাশি নানা জটিলতা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি তুলনামূলক বাড়ছে। চলতি বছরের জুলাই পর্যন্ত 7 মাসে টি-শার্ট, জগার, স্লিপারের মতো কম মূল্যের পণ্য অর্ডার নিয়ে 21.66% প্রবৃদ্ধি হিসেবে প্রায় $5 বিলিয়ন পণ্য রফতানি করেছে বাংলাদেশ। সাক্ষর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মার্কিন যুক্তরাষ্ট্রের অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল ওটেক্সের তথ্য অনুযায়ী 2025 সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বাংলাদেশ থেকে আমদানি করেছে $4.98 বিলিয়ন তৈরি পোশাক। আগের বছরের এই সময়ে ছিল $4 বিলিয়ন। আবার একক মাস হিসেবে জুলাইতে 4.97% প্রবৃদ্ধি হিসেবে $730 মিলিয়ন পণ্য রপ্তানি হয়েছে। চায়নার ডিউটি একটা বিরাট ফ্যাক্টর, যেখানে আমাদের বাংলাদেশ এই সুযোগটা অবশ্যই আমরা নিচ্ছি। 21% মতো আমাদের আপনার গ্রোথ অলরেডি আছে। অবশ্য প্রতিযোগী দেশ ভিয়েতনাম বাংলাদেশের দ্বিগুণ অর্থাৎ $9.59 বিলিয়ন পণ্য রপ্তানি করলো, প্রবৃদ্ধি হয়েছে 16.94%। একইভাবে বাংলাদেশের চেয়ে পিছিয়ে রয়েছে চীন, ভারত এবং পাকিস্তান। এক্ষেত্রে শুল্ক জটিলতায় মার্কিন যুক্তরাষ্ট্রে চীনের রপ্তানি কমেছে 21%। নিট আইটেমটা বেশি করে থাকি এবং এটা আমাদের অনেক পুরানো মার্কেট বিধায় এখনো পর্যন্ত আমরা এইসব গুডসের উপরে অভ্যস্ততা থাকার কারণে কিন্তু আমরা মার্কেটটা ধরে রাখতে পেরেছি। 2024-25 অর্থ বছরে 13.79% প্রবৃদ্ধি হিসেবে যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে $7.54 বিলিয়ন তৈরি পোশাক। এখনকার জটিলতাগুলো
দ্রুত নিরসন করা সম্ভব হলে যেমন যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বাড়বে, তেমনি ঘুরে দাঁড়াবে বাংলাদেশের তৈরি পোশাক খাত। সরকার এবং বিজিএমই আমাদের মেকারদের মধ্যে একটা সেতুবন্ধন করে আমাদেরকে ডিটেক্ট করতে হবে যে কোন কোন জায়গায় প্রতিবন্ধকতা রয়েছে, সবগুলিকে সমন্বয় করার জন্য একটা সমন্বয় সেল করা উচিত। সদ্য বিদায়ী 2024-25 অর্থ বছরে বাংলাদেশ 39.34 বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে, যা আগের অর্থ বছর অর্থাৎ 2023-24 ছিল 36.15 বিলিয়ন মার্কিন ডলার। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলাদেশের রফতানি পণ্যের ওপর মার্কিন শুল্ক আরোপের বিষয়ে দুদেশের চলতি মাসেই চুক্তি হতে পারে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তির বিষয়টি চূড়ান্ত করতে 3 দিনের সফরে রোববার ঢাকায় এসেছে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডেন লিঞ্চের নেতৃত্বাধীন প্রতিনিধি দল। বিকেলে সচিবালয়ে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর কথা বলেন বাণিজ্য উপদেষ্টা। বলেন, দুদেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমলে বাংলাদেশি পণ্যের মার্কিন শুল্ক আরোপ কমতে পারে। বাণিজ্য ঘাটতি হ্রাসের পরিপ্রেক্ষিতে আমাদের যে তাদের শুল্ককে নিম্নমুখী পুনর্বিবেচনার জন্য ওনাদেরকে আমরা অনুরোধ জানিয়েছি এবং ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আমাদের ঘাটতির নিম্নমুখী যে উদ্দেশ্য আমাদের সেই উদ্দেশ্য সাধন করতে পারলে আমরা আশা করতে পারি যে আল্লাহর রহমতে আমাদের শুল্ক হ্রাসের সম্ভাবনা রয়েছে। আমাদের বাণিজ্য ঘাটতি হ্রাস পাচ্ছে, তাতে আমাদের উভয়েরই অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রধান মেজর জেনারেল ইব্রাহিম হেলমি। রোববার নৌবাহিনী সদর দফতরে সাক্ষাৎ অনুষ্ঠানের আগে তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়। তাদের মধ্যে দুদেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান সহযোগিতা ও প্রশিক্ষণ কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। এর আগে মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রধান শিখা অনিবার্নে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। 3 দিনের এ সফরে মেজর জেনারেল হিলমি সেনাপ্রধান, বিমান বাহিনী প্রধান ও সশস্ত্র বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজ, বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি ও চট্টগ্রাম নেভাল একাডেমি পরিদর্শন করবেন। 17 সেপ্টেম্বর দেশে ফিরবেন মেজর জেনারেল হিলমি। 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েও নিয়োগের সুপারিশ না পাওয়ার প্রতিবাদে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগীরা। দাবি আদায়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। রোববার সকালে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেন 18তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ প্রার্থীরা। চূড়ান্তভাবে নিয়োগ এবং গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। বৃষ্টি মাথায় নিয়ে আন্দোলন চালিয়ে যান ভুক্তভোগীরা। আন্দোলনকারীরা জানান, 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় 1 লাখের বেশি পদের বিপরীতে 41,627 জন প্রার্থী সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তবে 60,000-এর বেশি পদ শূন্য থাকার পরও 16,213 জন প্রার্থীকে এখনও নিয়োগ বঞ্চিত রাখা হয়েছে বলে অভিযোগ করেন তারা। আমরা আবু সাইদের সহযোদ্ধা, আবু সাইদ বেঁচে থাকলে হয়তো আবু সাইদকেও আজকে মাঠে নামতে হতো। 24 অক্টোবর থেকে 2025 সাল 2026-27 এই পর্যন্ত তাদের হাতে ভ্যাকেন্সি থাকা সত্ত্বেও তারা আমাদেরকে নিয়োগ থেকে বঞ্চিত করেছে। নির্ঘুম রাত কাটা আমরা যে কত কষ্ট করে এ পর্যন্ত এসেছি শুধু আমরাই জানি। আমরা এখানে এসেছি অনেক কষ্টে, এই কষ্টের মূল্যায়ন আমাদেরকে দিতে হবে, কারণ এই জন্য আমার পুরো পরিবার আমার কাছে দায়বদ্ধ। অবিলম্বে দাবি মেনে নেওয়া না হলে বিক্ষোভ অব্যাহত রাখার হুঁশিয়ারিও দেন সুপারিশ প্রার্থীরা। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতুতে টোল আদায়ে গতি আনতে দুপুর থেকে উন্মুক্ত হচ্ছে ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেম ইটিএস। এতে সেতু ব্যবহারকারীরা চলন্ত গাড়ি থেকেই পরিশোধ করতে পারবেন টোল। কর্তৃপক্ষ বলছে, 4টি লেনে লাইভ পাইলটিং হিসেবে চালু করা হলেও ধীরে ধীরে সবার জন্য উন্মুক্ত করা হবে এই পদ্ধতি। আবু সাইদের ছবিতে নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। ঈদযাত্রা সহ বিভিন্ন সময় পদ্মা সেতুর টোল প্লাজায় তৈরি হয় যানবাহনের দীর্ঘ লাইন। হিমশিম অবস্থায় পড়েন টোল আদায়কারীরা। সময় অপচয় সহ যাত্রীরাও পড়েন ভোগান্তিতে। সেতুর টোল আদায়ের গতি আনতে এবার যুক্ত হচ্ছে নতুন ব্যবস্থা।
সোমবার থেকে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন RFID পদ্ধতিতে স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় হবে সেতুর দুই পারে 4টি লেনে। চলন্ত গাড়ি থেকেই টোল পরিশোধের ব্যবস্থা হয় সেতু ব্যবহারকারীদের জন্য বাড়বে সুবিধা। বাকি 11টি লেনে থাকবে আগের ম্যানুয়াল পদ্ধতি। চলন্ত অবস্থা আমরা টোল কাটটা লয়ে যাব, আমাকে ভোগান্তি হবে না। যদি এরকম কিছু হয় ক্যাশলেস সুইফট সার্ভিস হয়ে যায় তাহলে তো নিঃসন্দেহে সেটা প্রশংসনীয় হবে। তখন ক্যাশ দেওয়া লাগবে না, সোজা চলে যাওয়া যাবে, কোনো সমস্যা হইব না। এখানে অনেক যানজট লেগে যায়, এক্ষেত্রে আমি মনে করি যে এই সিস্টেমটা করলে অনেক ভালো হবে। টোল আদায়ের এই ডিজিটাল পদ্ধতি লাইভ পাইলটিং হিসেবে চালু করা হলেও থাকবে সবার জন্য উন্মুক্ত। আগামী 10-15 দিন একটা লাইভ পাইলটিং চলবে, এরপরে হয়তোবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এটা ফাইনাল চালু হয়ে যাবে। রেজিস্ট্রেশনের মাধ্যমে আমাদের যে স্বয়ংক্রিয় লেন আছে সেই লেন ইউজ করে নন স্টপ পারাপারের সুযোগ থাকবে। 2023 সালের জুলাইয়ে পদ্মা সেতুতে পরীক্ষামূলক ETCS চালু হয়। এর 3 মাস পর এটি সবার জন্য উন্মুক্তের কথা থাকলেও এরই মধ্যে পেরিয়ে গেছে 2 বছরের বেশি সময়। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। বৃষ্টি স্নাত দিনে সর্বসাধারণের ফুলেল শ্রদ্ধায় সিক্ত হলেন লালন কন্যা ফরিদা পারভিন। রোববার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহ শেষ শ্রদ্ধা জানান ভক্ত স্বজন সহকর্মীরা। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা সম্পন্ন হয়। রাতে দ্বিতীয় জানাজা শেষে কুষ্টিয়ায় বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হন লালন সম্রাজ্ঞী ফরিদা পারভিন। বিস্তারিত নিয়াজ শুভর রিপোর্টে। তিনি চলে গেলেন, রেখে গেলেন কালজয়ী কিছু গান আর হাজারো স্মৃতি, যে স্মৃতিতে কাতর পুরো সঙ্গীতাঙ্গন। লালন কন্যার চিরবিদায়ে প্রকৃতিরও যেন মন খারাপ। সকালের বৃষ্টিস্নাত আবহাওয়া উপেক্ষা করে প্রিয় এই শিল্পীকে চিরবিদায় জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ছুটে আসেন ভক্ত অনুরাগীরা। সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় বিদায় নিলেন এক গানের পাখি। বলতে কষ্ট লাগছে যে উনি আজকে আমাদের মাঝে নেই। আমার ছোটবেলা থেকে যখন আমি গান শিখেছি, বুঝতে শিখেছি, এই মানুষটার গান শুনেই আমি কিন্তু গানের জগতে এসেছি। আমি তার একজন অতি নগণ্য শিষ্য হিসেবে আমরা চেষ্টা করব তার যে অচিন পাখি সঙ্গীত একাডেমি আছেন ওটাকে আমরা আঁকড়ে ধরে রাখার চেষ্টা করব। তাদের সমবেদনা জ্ঞাপন করছি এবং তারা এই দুঃখকে যেন আপন করে নিয়ে ভুলতে পারে এবং শোককে শক্তিতে রূপান্তরিত করে এগিয়ে যেতে পারে। মাকে হারিয়ে সন্তানদের কান্না যেন বাদ মানছে না। তার হঠাৎ চলে যাওয়ায় অভিভাবকহীন হয়ে পড়েছেন অচিন পাখির সন্তানেরা। আমরা সব হারিয়ে ফেলেছি। লালন সাহেবের যত গান আছে উনি এত সুন্দর করে সারা বিশ্বের কাছে প্রচার করেছেন, এটা আসলে বলে বোঝানো যাবে না। আমরা মা হারা হলাম, এতিম হলাম, আমরা শেষ বিদায় দিলাম, কিন্তু অন্তরে সবসময় উনি থাকবে। উনার শেষ আসলে বলে কিছু নাই। সবাই দেশবাসী দোয়া করবেন তার জন্য। শেষ ইচ্ছা তার অচিন পাখি সঙ্গীত একাডেমি, এইটাই তার শেষ ইচ্ছা ছিল। তোমরা ভুলে গেছো মূল্যকেদের নাম, আজকে তো ফরিদা পারভিনের নামই ভুলে যাবে পারবে বা মানুষ সবাই ভুলে যাবে। কি দিলাম ওনার কাছে, অনেক কিছু পেয়েছি। ওনাকে যাওয়ার সময় জাস্ট জানাজা করলাম, বিদায় দিলাম, এই তো। কিন্তু ওনাকে নিয়ে এগুলো আসলে অনেককে আমরা হারিয়েছি। যাওয়ার সময় অনেক ভালো ভালো কথা বলি যে আমাদের কাছ থেকে হারিয়ে গেল, আমরা অমুক হারাই দিলাম, তাহলে বেঁচে থাকাকালীন কী করেছিলাম, এই শব্দগুলো চয়ন করা উচিত আমাদের কাছে মনে হয়। শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা হয় লালন সম্রাজ্ঞীর। এরপর গ্রামের বাড়ি কুষ্টিয়ায় নিয়ে যাওয়া হয় মরদেহ। সেখানে জানাজা শেষে বাবা মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ফরিদা পারভিন। নিয়াজ শুভ, সময় সংবাদ, ঢাকা। 12 অক্টোবর থেকে সারা দেশে 4,90,00,000 শিশুকে টিসিবি টাইফয়েডের টিকা দেওয়ার উদ্যোগ হাতে নিয়েছে সরকার। রোববার মহাখালীতে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, 9 মাস থেকে 15 বছরের সব শিশুদের বিনামূল্যে দেয়া হবে এই টিকা। মিলবে ইপিআই টিকাদান কেন্দ্র এবং নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে। টিকা দেওয়ার পর চামড়া লাল হওয়া, ফুলে যাওয়া, জ্বর, মাথা ব্যথা, ক্লান্তিভাব সহ সামান্য প্রতিক্রিয়া হতে পারে। তবে এগুলো নিয়ে চিন্তার কিছু নেই বলে জানান মহাপরিচালক। আমাদের কাছে 5.5 কোটির মতো ভ্যাকসিন মজুদ আছে। আগামী মাসের 12 তারিখ থেকে এটার অ্যাকচুয়ালি টিকাদান কর্মসূচি প্রাতিষ্ঠানিকভাবে শুরু করব। এই ভ্যাকসিনগুলা
WHO প্রি কোয়ালিফাইড সার্টিফাইড। এটা তাদের সার্টিফিকেট দেওয়ার জন্য অনেক রিসার্চ করেই এটা অ্যাকচুয়ালি এই পর্যায়ে নিয়ে আসা হয়। এবং আপনারা অলরেডি জেনেছেন যে নেপাল এবং পাকিস্তানের লাখ লাখ বাচ্চাদেরকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। ভ্যাকসিনের তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। তবে আমরা বলেছি যে যেখানে টিকাটা দেওয়া হবে স্থানীয়ভাবে কিছু অন্য ভ্যাকসিন একটা নিডল পুশ করা হবে, সেখানে যে ধরনের রিয়াকশন হয় তার বেশি কিছু নয়। যুক্তরাষ্ট্রে অসচ্ছল প্রবাসী বাংলাদেশি মুসলিমদের বিনামূল্যে কবরস্থানের ব্যবস্থায় বিশেষ এক প্রকল্প হাতে নিয়েছে জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ ক্যালিফোর্নিয়া। স্থানীয় সময় রোববার যুক্তরাষ্ট্রের বৃহত্তর সিলেটিদের সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ ক্যালিফোর্নিয়ার আয়োজনে প্রকল্পটির জন্য তহবিল সংগ্রহ করা হয়, যেখানে সংগ্রহ হয়েছে প্রায় 6 লাখেরও বেশি ডলার। এছাড়া প্রায় 20 লাখ ডলারের এ প্রকল্প বাস্তবায়নে এরই মধ্যে ক্রয় করা হয়েছে 20 একর জমি বিনামূল্যে, যার সুবিধা পাবেন অসচ্ছল বাংলাদেশি মুসলিমরাও। সম্প্রতি ডাকসু নির্বাচন নিয়ে গণতন্ত্রে ফেরার পথে বাংলাদেশ শিরোনামে আলোচনার সভার আয়োজন করেছে দক্ষিণ কোরিয়া প্রবাসী ঐক্য পরিষদ। রোববার দেশটির হোয়াংসং সিটির এক মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, ডাকসু নির্বাচন আমাদের জন্য এক নতুন বার্তা বহন করছে, প্রমাণ করেছে শিক্ষার্থীরা চাইলে শান্তিপূর্ণভাবে স্বচ্ছ ও নৈতিক নেতৃত্ব বেছে নিতে পারে। এই নির্বাচনের মাধ্যমে শুধু বিশ্ববিদ্যালয়ের ইতিহাস নয়, বরং পুরো বাংলাদেশে এর ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন বক্তারা। শ্রীলঙ্কার কাছে অসহায় আত্মসমর্পণের রেশ। 24 ঘন্টা যেতে না যেতে কাটিয়ে উঠছে ক্রিকেটাররা। হারের লজ্জা কিংবা গ্রুপ পর্ব থেকে ছিটকে যাবার শঙ্কা কিছুই নেই হৃদয়ের তাসকিনদের চোখে মুখে, বরং অনুশীলন জিম বাদ দিয়ে ক্রিকেটাররা সময় কাটিয়েছেন ঘুরে বেরিয়ে। আবুধাবির টিম হোটেল থেকে বিস্তারিত জানাচ্ছেন সাব্বির মিথুন। আসলে বাংলাদেশ দলকে নিয়ে নানান ধরনের সমালোচনা শুরু হয়ে যায়। সাবেক ক্রিকেটার, ক্রিকেট বিশ্লেষক থেকে শুরু করে সবাই একটাই দাবি করে, বড় মঞ্চের চাপ নিতে জানে না এই বাংলাদেশ দল। এবং বাংলাদেশ দলও আসলে প্রায় সবটা সময় জুড়েই এই নিন্দুকদের ভুল প্রমাণ করতে ব্যর্থ। শ্রীলঙ্কার বিপক্ষেও যেভাবে তারা হেরেছে তাতে সমালোচকদের আসলে খুব একটা দোষ দেওয়ার সুযোগ নেই। তবে অতীত তো ঘটে গেছে, ভবিষ্যৎ নিয়ে যদি ভাবনা করতে হয় তাহলে বাংলাদেশ দল হয়তো আফগানিস্তান ম্যাচ নিয়ে বেশ কিছু পরিকল্পনা সাজাতে পারত। তবে এই শ্রীলঙ্কার ম্যাচের হারের পরের দিন বাংলাদেশ দলকে আমরা দেখেছি তারা ঘুরে বেড়াচ্ছে। ম্যাচ হারের যে একটা প্রভাব তা কিন্তু খুব একটা নেই ক্রিকেটারদের মাঝে, কিংবা পরের ম্যাচে কি হবে, কিংবা এশিয়া কাপে আসলে তাদের ভাগ্যে কি জুটবে, এসব নিয়েও আসলে খুব একটা মাথা ব্যথা দেখা যায়নি তাদের চোখে মুখে। অথচ এই একটা দলকে ঘিরে সমর্থকদের যে পরিমাণ আকাঙ্ক্ষা কিংবা প্রত্যাশা, কিংবা সমর্থকরা যে পরিমাণ তাদেরকে ভালোবাসে বা সমর্থন দিয়ে যায়, এমনকি এই আবুধাবিতেও 50-এর বেশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লাল সবুজের যে স্রোতটা দেখেছি আবুধাবি স্টেডিয়ামে, সেটা আসলে দর্শকদের সেই ভালোবাসার বহিঃপ্রকাশ। তবে ক্রিকেটাররা সেই ভালোবাসার বহিঃপ্রকাশের সামনে কতটুকু প্রতিদান দিতে পারে সেটা একটা বড় প্রশ্ন জাগায়। তার পাশাপাশি প্রশ্ন জাগায় বাংলাদেশ দল আসলে এশিয়া কাপ নিয়ে আসলেই কতটুকু সিরিয়াস। কারণ অন্যান্য দলগুলোকে আমরা যখন দেখেছি তারা প্রায় প্রতিদিনই কোনো না কোনো সেশন রাখছেন, জিম সেশন কিংবা রিকভারি সেশন থাকছে, সেখানে বাংলাদেশ দল যেন অনেকটাই একেবারেই ব্যতিক্রম এবং অনেকটাই নির্ভর। আজকে যখন টিম হোটেলে দেখা গেল তাদের এই অবস্থা, যে যখন তারা ঘুরতে যাচ্ছেন কিংবা শপিংয়ে যাচ্ছেন, তখন আসলে একটাই প্রশ্ন জাগায় যে বাংলাদেশ দল আসলে ম্যাচ নিয়ে কতটুকু ভাবে। হ্যাঁ, ম্যাচের মাঝে আসলে এই ঘুরতে যাওয়া কিংবা নিজেদেরকে একটু চাঙ্গা রাখার জন্য এইসব অ্যাক্টিভিটিস খুব দরকার। তবে যখন আপনি শ্রীলঙ্কার বিপক্ষে কোনো ধরনের ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি এবং যখন এশিয়া কাপে গ্রুপ পর্ব থেকে আপনার বিদায় অনেকটাই নিশ্চিত, তখন ক্রিকেটাররা কিভাবে নির্ভর থাকে কিংবা তারা আসলে কোন ধরনের মানসিকভাবে নিজেদেরকে প্রস্তুত রেখে পরের ম্যাচের প্রস্তুতি নেয়, সেটাও আসলে বড় প্রশ্ন। এখানে টিম ম্যানেজমেন্টের কাউকে দেখা যায়নি। ক্রিকেটাররা হয়তো বিচ্ছিন্নভাবে এই সময়টা পার করবে। ম্যাচের আগের দিনে একটা ট্রেনিং সেশন থাকবে, সেখানে তারা শেষবারের মতন অনুশীলন করবে। তবে এখন আসলে এই টুর্নামেন্টের যে অবস্থা, তাতে আফগানিস্তানকে হারালেও বাংলাদেশের সুপার 4-এ যাওয়ার কোনো নিশ্চয়তা নেই। অন্য দলের দিকে তাকিয়ে থাকতে হবে এবং তা যদি সবকিছু ভাগ্যে না আসে তাহলে গ্রুপ পর্ব থেকেই আবারও দেশে ফেরার বিমানে উঠবে লিটন তাসকিনরা এবং তার ফলে আরও একটা এশিয়া কাপ মিশন হতাশার মাধ্যমে শেষ হবে। আরও একবার দর্শকরা হতাশায় পড়বে, আরও একবার হয়তো টিম ম্যানেজমেন্ট বলবে যে সামনের টুর্নামেন্টে ভালো কিছু করে দেখাবে টিম বাংলাদেশ। তবে সেই সামনের টুর্নামেন্ট কবে নাগাদ আসবে সেটা আসলে এখনও অজানা। আবুধাবি থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। এ পর্যায়ে শিশু সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
আইনি পন্থা ছাড়া সংবিধান সংশোধনে আপত্তি বিএনপির, সনদের আইনি ভিত্তি চায় জামায়াত। এনসিপির দাবি গণপরিষদ স্বৈরাচার তৈরির পথ বন্ধে সমঝোতার তাগিদ প্রধান উপদেষ্টার। শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান, স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনার পর বিএনপি নেতা বাবর। ভারতে বসে পতিত সরকারের ষড়যন্ত্রের বিষয়ে উদ্বেগ। এবং 513 কোটি টাকা লোপাটের অভিযোগে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক। মালয়েশিয়াগামী কর্মীদের 1200 কোটি টাকা আত্মসাৎ, 13 এজেন্সির বিরুদ্ধে মামলা। এই ছিল প্রবাসের সময়, সঙ্গে থাকুন সময়ের।